তো সে যখন রক্ত দেয় তখনও তারা মু আর গাও চুমিংকেই সেই আয়নাতে দেখতে পাচ্ছিল। এটাতে তারা একদম অবাক হয়ে যায় যে মু আর গাও চুমিং সরাসরি আত্মীয় কিভাবে হতে পারে। তখন এটাতে মু রেগে বলে যে এটা অবশ্যই ভুয়া একটা আয়না, এটা কাজ করছে না। তখন এটাতে ফুলান বলে যে তাহলে আমি আমার রক্ত দিয়ে দেখাচ্ছি, দেখো এটা কাজ করবে। এটাতে সে যখন তার রক্ত দেয় তখন সেই আয়নাতে তার বাবা মাকে দেখানো হয়। তো এটা দেখার পরে তাদের বিশ্বাস হয় যে আসলে এটা সত্যই বলছিল। অন্যদিকে আমরা খই অমর প্যাভিলিয়নের মাস্টারকে দেখতে পাই, তার সাথে আমরা নানকে দেখতে পাই। তারা দুজন একসাথে কথা বলছিল। তো এটা দেখে তো আমরা একদম অবাক হয়ে যাই, তাই না, যে নান খই অমর প্যাভিলিয়নের মাস্টারের সাথে কেন কথা বলছে। তো তখন আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। নানের ভাই যখন তার বাবার সকল দায়িত্ব গ্রহণ করেছিল, অর্থাৎ সেটা সে জোর করে নিয়ে নিয়েছিল আর কি, তখন সে নানের উপর অনেক অত্যাচার করেছিল এবং তাকে প্রচন্ড পরিমাণে আঘাত করেছিল, যেটাতে সে একদম মৃত্যুর দিকে ঢিলে পড়ে। তো তখন সেখানে খই অমর প্যাভিলিয়নের মাস্টার এসেছিল। সে এসে নানের এই অবস্থা দেখে বলে যে আমার কাছে একটি ওষুধ আছে, এটাতে তুমি বেঁচে থাকতে পারবে, কিন্তু এই ওষুধটি তোমাকে প্রতি মাসের প্রথম দিনে নিতে হবে। অর্থাৎ প্রতি মাসে তোমাকে এই ওষুধটি একবার করে নিতে হবে। যদি তুমি এই ওষুধটি প্রতি মাসে না নাও তাহলে তুমি মারা যাবে, যদি ওষুধটি প্রতিনিয়ত নাও তাহলেই বেঁচে থাকবে। তো এটাতে নান রাজি হয়ে যায়। এই ফ্ল্যাশব্যাক শেষে আমরা জানতে পারি যে নান তার 3টা ইচ্ছা পূরণ করবে, অর্থাৎ সে তাকে 3টা ইচ্ছা দিয়েছিল যেটা তার পূরণ করতে হবে। প্রথম ইচ্ছা হলো চেন যখন গ্রিনভিউ হাইটস থেকে স্নো সিটিতে আসতে চলেছিল তখন যে অ্যারেটি নান তৈরি করেছিল তার ভিতরে যেন মৃত্যুর উপাদান মেশানো থাকে, আর যেটাতে চেন যেন স্নো সিটিতে আসতে পারে না। আমরা জানতে পারি যে এই জিনিসটি নানি করেছিল। তার দ্বিতীয় ইচ্ছা ছিল যে স্নো সিটি যে অ্যারো ছিল সেই অ্যারোটি যেন সে কিছুক্ষণের জন্য খুলে দেয়, যেটাতে অজ্ঞতা রাক্ষস যেন স্নো সিটির ভিতরে প্রবেশ করতে পারে। আর তৃতীয় ইচ্ছাটি হলো অল সিং জেড ড্রাগন অ্যারেতে একটি পেছনের দরজা রেখে যাওয়ার জন্য, যেটা করলে স্প্রিট ক্ল্যানের যে কোনো সদস্য স্নো সিটির ভিতরে প্রবেশ করতে পারবে। তো এই 3টা কাজই নান সম্পন্ন করেছে। নান তাকে সাহায্য করছিল শুধুমাত্র তার ঔষধ নেওয়ার জন্য, অর্থাৎ সে যদি তার সেই ঔষধ গ্রহণ না করে তাহলে সে তো মারা যাবে, যার জন্য সে না চাইতেও খই অমর প্যাভিলিয়ন মাস্টারকে সাহায্য করছিল। যাই হোক, এই পরের দৃশ্যে দেখতে পাই যে চেন আর মু তারা সবাই একসাথে চলে আসে গাও চিমিং এর মাস্টারের কাছে, এটা তদন্ত করার জন্য যে আসলে তার বোনের সাথে সাংচির কি সম্পর্ক আর কেনই তারা নকল ক্যাসপাল সেখানে রেখেছিল। তো যাই হোক, এর পরের দৃশ্যে দেখতে পাই যে চেন আর মু মিরাজ প্রাসাদের একটি রুমে অবস্থান করছিল। তখন রাতের বেলা চেন মুয়ের কাছে আসে, সে মুয়ের সাথে কথা বলতে থাকে। তখন মু চেনকে বলে যে আচ্ছা, তুমি জানো যে আমি ভালো মানুষ নই, তারপরেও তুমি আমাকে পছন্দ করো কেন? এটাতে চেন বলে যে এটা আমি তোমাকে এখনই বলবো না, তুমি যদি এটা জানতে চাও তাহলে আমার পাশে থেকো, চলে যেও না। এটাতে মু আর কিছু বলে না। তো যাই হোক, এর পরের দৃশ্যে দেখতে পাই যে মিরাজ প্রাসাদের মাস্টার একটি জায়গায় আসে যেখানে সে চেন আর মৌদের সত্য কথাটা বলতো, অর্থাৎ তার বোনের সাথে সাংচির কি সম্পর্ক বা ক্যাসপাল বিষয়ে যে সত্য কথাটা আছে সেটা সে চেনদের বলতো। তো তখন সেখানে চেন আর মৌ চলে আসে। চেন আর মৌ যখন আসে তখন মিরাজ প্রাসাদের মাস্টার মৌকে বলে যে এখানে একটি ফুল গাছ আছে, যে ফুল গাছে যদি সে তার রক্ত দেয় তাহলে এই ফুল গাছটির পাপড়ির রং কালো হয়ে যাবে, আর এটাতে বোঝা যাবে যে তোমার সাথে গাও চিমিং এর কোনো সম্পর্ক আছে কিনা। তো মু যখন এটা করতে যাবে তখন চেন তাকে বাধা দেয়, আর সে তার ম্যাজিকের মাধ্যমে দেখায় যে এটা কোনো ফুলের গাছ নয়, বরং এটা মিরাজ প্রাসাদের মাস্টারের একটা ফাঁদ ছিল। অর্থাৎ এখানে যদি মু তার রক্ত দিত তাহলে এটার মাধ্যমে সে তাকে কন্ট্রোল করতে পারতো। তো মিরাজ প্রাসাদের মাস্টার যখন এটা দেখে তখন সে গাও চিমিংকে নিয়ে দূরে যায় আর চেনের উপরে আক্রমণ করতে যায়। আর সে চেনকে বলে যে তুমি ডার্ক লাইনের লোকদের সাথে যোগাযোগ করেছো, যার জন্য আমি অমর জোটের পক্ষ হয়ে ন্যায় বিচার করব। তখন মিরাজ প্রাসাদের মাস্টার তার সকল শিশুদের ডাকে আর একটি অ্যারে তৈরি করার কথা বলে, যেটাতে সে যেন চেনকে আটকাতে পারে। তো তখন সে চেনের উপর আক্রমণ করে দেয়, চেন সেটা বাধা দিতে থাকে। তো মিরাজ প্রাসাদের মাস্টার অনেক আগে থেকে এই পরিকল্পনাটি করে রেখেছিল। তো অন্যদিকে এটা আবার নানেরাও দেখতে পায়। নান দেখে বলে যে এটা এমন একটা অ্যারে যেটাতে সূর্যের আলো পড়লে আরো বেশি শক্তিশালী হয়ে পড়ে, আর যেহেতু চেনের শক্তি এখনো সম্পূর্ণরূপে ভাবে ফিরে আসেনি, যার জন্য সে এটা সামলাতে পারবে না। তো তখন আমরা দেখতে পাই নান চেনের মাথার উপরে একটি নৌকা নিয়ে চলে আসে, অর্থাৎ যে নৌকাতে করে তারা এই স্নো সিটিতে এসেছিল, যার জন্য সূর্যের আলো ঢেকে যায়। আর এই সুযোগ নিয়ে চেন মিরাজ প্রাসাদের মাস্টারের উপর আক্রমণ করে, যেটাতে তার সকল শিষ্যরাই নিচে পড়ে যায়। সে যখন তাদেরকে হারায় তখনই সেখানে সাংচি চলে আসে। সাংচি এসে যখন চেনের উপর আক্রমণ করতে যাবে তখন চেন তার দিকে তলোয়ার তুলে ধরে, কিন্তু চেন যখন সাংচিকে বাধা দিতে যাবে তখন মু তার পাওয়ারের মাধ্যমে চেনের হাত নিচু করে দেয়, যার কারণে সাংচি চেনকে অনেক জোরে একটা আঘাত করে, যেটাতে চেন অনেক আহত হয়ে যায়। তখন সাংচি চেনকে বলে যে তোমার এই জেড বল টেকনিকের আঘাত কেমন লাগলো? এটা দেখে চেন অনেক অবাক হয়ে যায়। সে বলে যে তুমি এটা কিভাবে আয়ত্ত করলে, কারণ এই জেড বল টেকনিক শুধুমাত্র চেনই আয়ত্ত করতে পারতো,
তখন সাংচি বলে যে অবশ্যই মু আমাকে সাহায্য করেছে। আসলে চেন যে মুয়ের ভিতরে তার সেই জেট ভোল্ট টেকনিকটি দিয়েছিল সেখান থেকে সাংচি সেটা আয়ত্ত করেছে। তখন মু চেনকে তার পাওয়ারের মাধ্যমে ধরে রাখে আর সাংচি মিরাজ প্রাসাদের মাস্টারের সাথে কথা বলতে থাকে। সে তাকে বলে যে নিংশির মৃতদেহ কোথায়। আসলে সাংচি তো নিংশিকে অনেক ঘৃণা করত, কারণ সে তাকে ঠকিয়েছে। যার জন্য সাংচি বলে যে তুমি তার মৃতদেহ কোথায় লুকিয়ে রেখেছো? যদি সে মৃত হয় তারপর আমি তার দেহ নিয়ে তার হাড় গুঁড়ো গুঁড়ো করে ফেলবো। তো মিরাজ প্রাসাদের মাস্টার যখন বলে না, তখন সাংচি এক এক করে তার সকল লোকেদের মারতে থাকে। তো শেষমেশ যখন মিরাজ প্রাসাদের মাস্টার তাকে কিছু বলছিল না, তখন সাংচি চলে যায় গাও চিউমিং এর কাছে। সেই গাও চিউমিং কে আঘাত করে এবং তার হাতের উপরে পা রাখে। সে তাকে কষ্ট দিচ্ছিল, যেটাতে মিরাজ প্রাসাদের মাস্টার যেন তাকে সত্য কথাটা বলে। তো গাও চিউমিং কে এভাবে কষ্ট পেতে দেখে মিরাজ প্রাসাদের মাস্টার আর সহ্য করতে পারে না। তখন সে সত্যটা বলে দেয়। সে বলে যে আসলে নিংশি তোমাকে ধোঁকা দেয়নি, সেই দিন যে তোমাকে আহত করেছিল সেটা আমি ছিলাম। তো তখন আমরা 20 বছর আগের গল্প দেখতে পাই। আমরা দেখতে পাই যে নিংশি তার বোন অর্থাৎ মিরাজ প্রাসাদের মাস্টারের সাথে কথা বলছিল। সে তাকে বলছিল যে আমি কয়েকদিনের মধ্যে এখান থেকে চলে যাব, আমি সাংচিকে কথা দিয়েছি যে আমি তার সাথেই থাকবো। এটাতে মিরাজ প্রাসাদের মাস্টার অর্থাৎ নিংশির বোন অনেক রেগে যায়। সে বলে যে তুমি তো আমাকেও কথা দিয়েছিলে যে তুমি সারা জীবন আমার সাথে থাকবে, আমাকে ছেড়ে যাবে না, তাহলে এখন কেন তুমি তার সাথে চলে যাবে? কিন্তু নিংশি তাকে বোঝায় যে যদি সে কারো প্রেমে পড়ে তাহলে সে অবশ্যই তার সাথেই থাকতে চাইবে, যার জন্য সে তার সাথে যেতে চায়। তো এই খবরটি আবার তাদের মাস্টার জানতে পারে, অর্থাৎ নিংশি আর তার বোনের মাস্টার, যে নিংশি কোনো স্প্রিট ক্ল্যানের লোকের সাথে ভালোবাসা করছে, অর্থাৎ সাংচি তো স্প্রিট ক্ল্যানেরই ছিল। তো তখন তাদের মিরাজ প্রাসাদের মাস্টার অর্থাৎ যার নাম ছিল সু, তাকে বলেছিল যে সে যেন একটা প্ল্যান করে, সে তার বোনের রূপ ধরে তার কাছে যাবে এবং তাকে আঘাত করবে। তো তখন আমরা সেই দিনের ঘটনা দেখতে পাই, যেই দিন নিংশি সাংচিকে আঘাত করেছিল। আমরা দেখতে পাই যে ওই দিন সেখানে নিংশির বোন অর্থাৎ সু সেখানে ছিল। সে তার বোনের রূপ নিয়ে সেখানে দাঁড়িয়েছিল। তখন সাংচি তার কাছে আসে। তো এরপরে ঘটনা তো তোমরা জানোই, তখন সে তো সাংচির হাত কেটে ফেলেছিল আর মিরাজ প্রাসাদের সকল শিষ্যরা এসে তার উপরে আক্রমণ করেছিল। তো এই কথাগুলো শোনার পরে বর্তমানে সাংচি কিন্তু সে তখন বলে যে কিন্তু সে তো অন্য একজনকে বিয়ে করেছে আর এই মেয়েটিকে সে জন্ম দিয়েছে। এই কথা বলে সে যখন গাও চিউমিংকে আবারও মারতে যাবে, তখন আমার মিরাজ প্রাসাদের মাস্টার অর্থাৎ সু বলে যে না, নিংশি কাউকেই বিয়ে করেনি, সে তো বিয়ের আগেই মারা গেছে। এই কথা শুনে সাংচি থেমে যায়। তখন আমাদের আরো একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আমরা দেখতে পাই নিংশি মেডিটেশন করছিল। তখন সেখানে তার মাস্টার আর তার বোন চলে আসে। তার মাস্টার এসে সাংচি সেই কাটা হাতটি তার কাছে দেয় আর তাকে বলে যে সে তাকে মেরে ফেলেছে আর নিংশি মৃত মানুষদের জীবিত করতে পারতো, যার জন্য তার মাস্টার বলে যে আমি তার পুরো শরীর এমন ভাবে টুকরো টুকরো করে কেটেছি আর পুড়িয়েও দিয়েছি যেটাতে তুমি যেন তাকে আর জীবিত করতে না পারো। আর এটা প্রমাণ হিসাবেই হাতটি নিয়ে এসেছি। এটাতে নিংশি অনেক কষ্ট পায়, সেটা বিশ্বাস করতে পারে না যে সাংচিকে তারা মেরে ফেলেছে। তো এরপরে তার মাস্টার তাকে জোর করে অন্যজনের সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করছিল, যেটাতে নিংশি আর সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করে। আত্মহত্যার আগে সে তার বোনকে বলে যে সে যেন তাকে সাংচির সাথে একসাথেই কবর দেয়। তো এই সত্যগুলো জানার পরে সাংচির মাথা ঠিক থাকে না। সে এগুলো বিশ্বাস করতে পারে না যে আসলে নিংশি তাকে ধোঁকা দেয়নি, বরং তার সাথে এই ঘটনাগুলো ঘটেছিল। সুখবর সুখবর সুখবর, আমার দর্শকদের জন্য সুখবর। আমি তোমাদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, যেখানে তোমরা তোমাদের বন্ধুদের সাথে মন খুলে আড্ডা দিতে পারবে আর তোমাদের সাথে থাকবো আমি। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা আমার ভিডিও সম্পর্কে তথ্য জানতে পারবে আর প্রতিনিয়ত সকল আপডেট তথ্য তোমাদের সেখানে জানিয়ে দেওয়া হবে। আমি আশা করি যে তোমাদের এটাতে অনেক বেশি উপকার হবে আর তোমরা অনেক মজা করতে পারবে। তো দেখা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। ধন্যবাদ। তো এরপরে নিংশির বোন নিংশির রূপ ধরে সেই লোকটিকে বিয়ে করে, যার সাথে তার বোনের বিয়ে ঠিক হয়েছিল। তো সাংচি এই কথাগুলো শোনার পরে কান্না করতে থাকে আর বলে যে আমি কখনো জানতাম না যে সে আমার জন্য এত কষ্ট করেছে। আমি সারা জীবন তাকে ঘৃণা করে এসেছি এই ভেবে যে সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তো এইখানে মিরাজ প্রাসাদের মাস্টার আরো কিছু কথা বলে। সে বলে যে আসলে তার বোনের দেহ স্বর্গীয় দেহ ছিল আর তার বোনের স্পিরিচুয়াল চ্যানেলগুলো স্পিরিচুয়াল পাওয়ারের উৎস ছিল।
আর তার গর্ভই প্রাণশক্তির মূল ছিল। তার এই দেহের আয়ুষ্কাল 1000 বছরের ছিল, যার জন্য তার প্রাণশক্তি অর্থাৎ তার গর্ভে যে প্রাণশক্তি আছে সেটা তখনও রয়ে গিয়েছিল। তখন আমাদের মাস্টার আর তার স্বামী তার মৃতদেহ রেহাই দেয়নি, তখন তারা সেই ক্যাশ পালটি নিংশির পেটের ভিতরে দিয়ে দিয়েছিল, যেটাতে তারা যেন তার প্রাণ শক্তি দিয়ে সেটা আরো শক্তিশালী অর্থাৎ পুষ্ট করতে পারে। আর তারা চেয়েছিল ক্যাওসপাল তাকে যেন তাদের প্রভু হিসেবে গ্রহণ করে, কিন্তু ক্যাওসপাল তাদেরকে চিনতে পারেনি, যার জন্য তার পেটের ভিতরে সেটি একটি বাচ্চা উৎপন্ন করেছিল। 10 মাস পর তারা তার পেট কেটে সে বাচ্চা বের করে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দাও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে, সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। চাই চিয়ান।